স্বাগত আজকের ক্লাসে সমস্ত ক্লাস 10 এর ছাত্রছাত্রীদেরকে। আজকের তোমাদের বিষয় হচ্ছে আয়তঘন। বোর্ডে দেখতে পাচ্ছ আয়তঘন একটা ছবি আঁকা আছে, এখানে বড় করে ছবি আঁকা আছে। আয়তঘনের ইংরেজি নাম হচ্ছে কিউবয়েড। মাধ্যমিকে আয়তঘন এই চ্যাপ্টারটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর শুধু মাধ্যমিকেই নয়, পরবর্তী ক্ষেত্রেও এই আয়তঘন এই কনসেপ্টের উপরে বিভিন্ন রকমের অঙ্ক আসে এবং এখান থেকে ফিজিক্স বা কেমিস্ট্রিতেও ভীষণভাবে কাজে লাগে। বিশেষ করে বিজ্ঞান বিভাগ নিয়ে যারা পড়াশুনো করবে পরবর্তীতে, তাদের জন্য এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। এসো আজ আমরা আয়তঘন ওটা ব্যাপারটা কি এবং সেটা মাধ্যমিকে আয়তঘন থেকে নম্বর কি করে বেশি তোলা যায় সে বিষয়ে প্রবেশ করা যাক। প্রথমেই আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় বলেছি আয়তঘন কি বা আয়তঘনক থেকে ঘনক কথাটা আমরা জানি সেটা কি, সেটা আমরা একটু দেখব। তারপর দেখব, এখানেও তোমরা দেখবে উল্লেখ আছে পরিমিতিতে এই 15 মার্কস থাকে, এই পরিমিতি থেকে আসে মাধ্যমিকে, অর্থাৎ মাধ্যমিকের নম্বর বিন্যাসটা কেমন সেটা আমরা বলবো। তারপর এখান থেকে বিভিন্ন এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন কী কী আসে সেটা নিয়ে আলোচনা করব এবং তারপর কিছু বড় প্রশ্নও দু একটা নিয়ে আলোচনা করব। আজকের সমস্ত বিষয়টা এভাবে সাজানো থাকবে। প্রথমেই আসি আমরা আয়তঘন বিষয়টা কি। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের চারপাশে আয়তঘনের নানা রকম উদাহরণ আমরা দেখতে পাই। আমরা প্রথমেই একটা দেখাতে পারি, যেমন আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা ডায়েরি আছে। এরকম নানা ধরনের আমাদের সামনে জিনিস থাকে, প্রত্যেকটা বই বলা যেতে পারে, প্রত্যেকটা এক একটা আয়তঘন। আমি একটা খুব সুন্দর একটা বোর্ড তোমাদের পাশে দেখাবো। এই যে বোর্ডটা তোমরা দেখছো, একটা বাক্স, এই বাক্সটাও একটা আয়তঘন। তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে আয়তঘন কি। এবার এসো যে আয়তঘন এটা তৈরি হয়েছে কিভাবে। আয়তঘন তৈরি হওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডায়েরিটা বিভিন্ন এর পৃষ্ঠা রয়েছে, এই পৃষ্ঠাগুলো তৈরি হয়েছে কিভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে একটা লাইন, এই লাইনের পর অসংখ্য এর গায়ে যদি অসংখ্য লাইন তৈরি করা যায় তাহলে আমরা দেখতে পাবো এক একটা লাইনের দৈর্ঘ্য যদি আমরা এল বলি, এখানে যদি বি সংখ্যক লাইন হয় তাহলে এটা হচ্ছে বি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা পৃষ্ঠা তৈরি হয়েছে। এই পৃষ্ঠাটার ক্ষেত্রফল কিন্তু এল ইন্টু বি, খুব স্বাভাবিকভাবে এলটা লাইন আর বি সংখ্যক লাইন, অর্থাৎ এটা হচ্ছে এল বি। আমরা এবার এসো আমরা এই বড় একটা এই ছবিতে যাই। একটা পৃষ্ঠার উপরে, ওইটা যাওয়ার আগে আমরা একটু বলি যে একটা পৃষ্ঠার উপরে যদি আমরা এরকম একটা দুটো তিনটে এরকমভাবে পৃষ্ঠাগুলো পরপর নামাতে থাকি তাহলে দেখবে একটা বই তৈরি হয়ে গেছে। ঠিক তেমনিভাবে এই যে আমরা একটা পৃষ্ঠা দেখতে পাচ্ছি, এই পৃষ্ঠার উপর এই যেমন এখানে একটা পৃষ্ঠা বলতে পারি, এই পৃষ্ঠাটাকে আমরা যদি নাম দিই যে এ বি সি ডি, এই পৃষ্ঠা যদি আমরা বলি, এরপর যদি অসংখ্য এরকম পৃষ্ঠা এর উপর বসিয়ে দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে একটা এই শেপের জিনিস তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো একটা আয়তঘন তৈরি হয়েছে। এইটাকে আমরা যদি হাইট বলি, এইচ বলি, আগেই আমরা বলেছি যে এখানে এইটার দৈর্ঘ্য হচ্ছে এল, এটার প্রস্থ হচ্ছে বি, এটার এইচ সংখ্যক পাতা যদি আমরা পৃষ্ঠা যদি আমরা রাখি তাহলে এখানে আমাদের মোট এই যে শেপটা তৈরি হয়েছে, আকৃতি তৈরি হয়েছে, এর যদি ক্ষেত্রফল করি বলি তাহলে হবে একটা পৃষ্ঠার ক্ষেত্রফল হয়েছিল এলবি, সুতরাং এইচ দিয়ে গুণ করার ফলে এর এখন এটা দাঁড়িয়ে গেল ঘনফল, অর্থাৎ এর ঘনফল হয়ে গেল এলবি ইন্টু এইচ। আগেই বলেছি এটা হচ্ছে এলবি এর ক্ষেত্রফল, এখন এই এর ঘনফল হয়ে গেল এলবি ইন্টু এইচ, অর্থাৎ এলবিএইচ এর ঘনফল হয়ে গেল ঘন একক। আগে ছিল নিশ্চয়ই এলবি বর্গ একক, এখন হয়ে গেল এলবিএইচ ঘন একক এর ঘনফল বা এর আয়তন। এরকমভাবে আমরা একটা ঘনফল তৈরি হতে দেখি। তাহলে
আমরা কোনো একটা বই বা কোনো একটা আয়তঘন ঘনাকার বস্তু তৈরি হয় কী করে সেটা আমরা বুঝলাম। এবার আমরা একটু আসি যে ঘনক। ঘনকটা কি? ঘনক হচ্ছে একটা আয়তঘনাকার বস্তু যার প্রত্যেকটা দৈর্ঘ্য সমান। আমি একটা আঁকার চেষ্টা করছি। অর্থাৎ এর দৈর্ঘ্য যা মনে করছি এর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ এ। এর উচ্চতা কত হবে? উচ্চতা এ। আমি একটা দেখাতে পারি, এটা একটা ঘনক বলতে পারি। দেখতেই পাচ্ছ যে এর এখানে এটা হচ্ছে এর যদি দৈর্ঘ্য বলি তাহলে এটা হচ্ছে এ। আমরা যদি এর পাশে এইটা প্রস্থ বলি তাহলে এটাও হচ্ছে এ। এটা নিশ্চয়ই এর উচ্চতা। এটাও যদি এ হয় তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি যে এরকমভাবে একটা ঘনক তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ ঘনক হচ্ছে ওই আয়তঘন যার প্রত্যেকটা ডাইমেনশন বা প্রত্যেকটা মাত্রা একই। তখন এর আয়তন হয়ে যাবে এ কিউব ঘন একক। ঠিক আছে, এবার আমরা এর নেক্সট জিনিসে আসতে যাব যে এর ক্ষেত্রফলে যাওয়ার আগে আমরা বলতে চাইব যে এই যে আয়তঘনটা আছে এই আয়তঘনের তল কটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এর তল আছে, এই একটা হচ্ছে তল। এই আমরা যদি আমাদের ওই ডায়েরিটা আবার ফিরিয়ে আনি সেখানে দেখি তাহলে আর একটু পরিষ্কার হবে যে তার তল কটা। কিংবা আমরা ওই সুন্দর বাক্সটাও যদি আনি, প্রথম এর নিচে একটা তল আছে, তাহলে এই একটা তল হলো। এর ঠিক উল্টো দিকে এটা আর একটা তল হলো দুটো। এবার আমরা এই একটা তল, এটা হলো 3 নম্বর। ঠিক এর উল্টো দিকের এই তলটা হলো 4 নম্বর। এটার দিকে এটা 5, এটা 6। এই যে 4টে তল আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে পার্শ্বতল, আর এটা নিচতল, এটা উপরতল। অর্থাৎ এর তল সংখ্যা হচ্ছে 6। 1 2 3 4 5 6। সুতরাং এর তল সংখ্যা বললে আমরা লিখতে পারি 6। তাহলে আমরা এখানে দেখো লেখা আছে এর তল সংখ্যা লিখতে পারি 6। এবার আমরা যাব এর ধার। এর ধার বলতে এগুলোকে আমরা ধার, ইংরেজিতে এজ বলা হয়, EDGE। এই একটা ধার, 2টা ধার, 3 নম্বর ধার, 4 নম্বর ধার, 5 নম্বর ধার, 6 7 8 9 10 11 12। এখানে দেখলে একদম পরিষ্কার তোমরা দেখতে পাবে 1 2 3 4। ঠিক বিপরীতে 4 আর 4 8 9 10 11 12। তাহলে এরকম 12টা এর ধার। তাহলে এর ধার সংখ্যা যদি বলা হয় তাহলে আমরা বলবো এর ধার সংখ্যা হচ্ছে 12। এখন আসবো এর শীর্ষবিন্দু সংখ্যা। শীর্ষবিন্দু সংখ্যা ছবিতে দেখো 1 2 3 4 5 6 7 8। ছবিতে সহজেই দেখা যাচ্ছে, যদিও এটা সহজে দেখা যায় না। আমরা এখানে দেখব এর শীর্ষবিন্দু 1 2 3 4 5 6 7 8। 8টা শীর্ষবিন্দু এর হলো। তাহলে আমরা এখানে শীর্ষবিন্দু সংখ্যা লিখলাম। এর কর্ণ হচ্ছে 4খানা, 1 2 3 4। তাহলে এর কর্ণ সংখ্যা হচ্ছে 4। এইভাবে আমরা একটা আয়তঘনের তল সংখ্যা জানলাম 6টা, ধার সংখ্যা জানলাম 12টা, শীর্ষবিন্দু সংখ্যা জানলাম 8টা, কর্ণ 4টে। এবার আমরা আরেকটা জিনিস বলে এর প্রথম পর্বটা শেষ করব, সেটা হচ্ছে আমরা এর আয়তঘন কী হবে সেটা বলতে পেরেছি। এখন আমরা দেখব যে এর দৈর্ঘ্যকে আগে বলেছিলাম এ, কিন্তু অনেক ছাত্রছাত্রীরা তারা আমাদেরকে প্রায়ই জানায় যে তারা ABC ধরতেই বেশি ভালোবাসে। সুতরাং আমরা এর দৈর্ঘ্যকে এ ধরলাম। খুব স্বাভাবিকভাবে এইটা হবে প্রস্থকে B ধরলাম, এবং উচ্চতাকে আমরা যদি C ধরি। এখন দেখা যাক যে ক্ষেত্রফল তার কত আসছে। অর্থাৎ আমরা এইটা ধরে যদি দেখি, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ।
তাহলে এই যে একেবারে নিচের তল, এই নিচের তলের ক্ষেত্রফল কীভাবে পাচ্ছি? এ ইন্টু বি। এটা আয়তাকার বস্তু, তাহলে এই আয়তাকারের ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু বি। তাহলে একটা আমরা পেলাম, একেবারে নিচ তলটা পেলাম এ বি। খুব স্বাভাবিকভাবে এর উপর তলটাও হবে এ বি, তাহলে আমরা সেটা লিখলাম এ বি প্লাস এ বি। অর্থাৎ আমরা বের করার চেষ্টা করছি সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার আমরা আসবো এইটাতে, আসবো পার্শ্বতলের ক্ষেত্রফল। প্রথমে নিচতল উপরতল হয়ে গেছে, এটা হচ্ছে এ, উচ্চতা হচ্ছে সি, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। তাহলে এটা এ, এটা সি যদি হয়, তাহলে এই এর ক্ষেত্রফল হচ্ছে এ সি। সুতরাং আমরা সুন্দর লিখতে পারবো এ সি। ঠিক তেমনিভাবে তাহলে এর উল্টো দিক, মানে যে দিকটা এখানে দেখা যাচ্ছে না, এটার ক্ষেত্রফল হবে এ সি। এবার আমরা এই পার্শ্বতলে আসব। এই পার্শ্বতলে এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে যেমন এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে খুব স্বাভাবিকভাবেই এর ক্ষেত্রফল হচ্ছে, এটার ক্ষেত্রফল হচ্ছে বিসি। তাহলে বিসি আবার ঠিক এখান থেকেও যদি উল্টো দিকটা, অর্থাৎ এর এই দিকটা আসি, তাহলে এটা হচ্ছে বিসি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো 2ab প্লাস 2ac প্লাস 2bc। 2 কমন নিলে হবে ab প্লাস বিসি প্লাস এসি। এটা প্রায় তোমরা সকলেই জানো, কারণ এটা বর্গ একক, একটু লিখতে ভুলে যাও না। অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি বর্গ একক। তাহলে এবার খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে একটা ঘনকের, আমরা যদি এইটাকে একটা ঘনক বলে মনে করি, তাহলে এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী? তাহলে আমরা সেটা দেখব। আমাদের এখানে একটা ছবি আঁকাও আছে, পাশে জিনিসটাও আছে, এটার মাধ্যমে আমরা দেখব যে এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী। আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, অর্থাৎ এখানে যদি আমরা তাকাই, এটা হচ্ছে এ, তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। আমরা সে লিখতে পারি এ স্কোয়ার। এর উল্টো দিকটা হচ্ছে এ স্কোয়ার, এটাও হচ্ছে এ স্কোয়ার। খুব সহজেই আমরা বুঝতে পারছি প্রত্যেকটাই হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, মানে এটা হচ্ছে 6a স্কোয়ার বর্গ একক। তাহলে একটা ঘনকের সমগ্র তল, এই প্রত্যেকটা 6টা যে তল আছে, 6টা তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 6a স্কোয়ার। এবার আমরা যাব কর্ণ। কর্ণে আমরা ছবিকে সুন্দরভাবে বোঝাতেও পারি, সেটা আমি ছবিটা আরেকবার করে আঁকছি। একটা আয়তঘনের ছবি আঁকলাম। আমরা দৈর্ঘ্যকে এখানে যদি এল ধরলাম, প্রস্থকে বি ধরলাম। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা আয়তকার জায়গা। এই জায়গাটুকু আমি এটাকে যদি শেড করি, এটার যদি আমরা একটা কর্ণ আঁকি, এটা যদি একটা কর্ণ আঁকি, এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? নিশ্চয়ই এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে, এবং এটা হচ্ছে অতিভুজ, এটা এল, এটা বি হলে নিশ্চয়ই এইটা হচ্ছে এল স্কোয়ার, স্কোয়ার রুট অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এবার আমরা যদি এখান থেকে একটা কর্ণ ড্র করলাম, আমাদের এবার উপজীব্য বিষয় হচ্ছে এই ত্রিভুজটা, এইখানে যে এই কর্ণ রয়েছে, এটা রয়েছে, এটা, তাহলে আমরা জানি এটা হচ্ছে এইচ। তাহলে আমরা দেখব যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এই অতিভুজের নাম যদি দিই, দিস ইজ এ, একটা যদি সি, এটা যদি সি দিই, তাহলে এসি সমান সমান আমরা, বা এসি স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটার এইচ স্কোয়ার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হয়ে গেল এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা এসি স্কোয়ার ইকুয়ালস টু, তার মানে এসি ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তার মানে আয়তাকার কোনো ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান স্কোয়ার রুট অফ
তার যে দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। খুব স্বাভাবিকভাবেই এটা ঘনকের ক্ষেত্রে যদি এল বি এইচ তিনটেই সমান হয়, তাহলে আমরা সেটার ফর্মুলা হিসেবে পেতে পারি একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে স্কোয়ার রুট অফ 3a স্কোয়ার। এটা বেরিয়ে গেলে হবে a রুট 3 একক। একটু একক কথাটা লেখা উচিত, একক। এই পর্যন্ত গেল। আমরা শিখলাম যে একটা আয়তঘনাকার ক্ষেত্রের কিংবা একটা ঘনকের সেটা তৈরি হয়েছে কীভাবে। আমরা দেখালাম একটা সরলরেখা, সেই সরলরেখা থেকে হয়েছে একটা আয়তাকার ক্ষেত্র, সেই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বার করেছি। অনেকগুলো আয়তাকার ক্ষেত্র মিলিয়ে আমরা দেখেছি একটা ঘনক তৈরি হয়েছে, তার ঘনফল আমরা পেয়েছি LBH। আমরা সেখান থেকে ঘনক বলেছি, ঘনকের ঘনফল পেয়েছি a কিউব। আমরা সেখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফল বার করেছি এবং সর্বশেষে আমরা কর্ণের দৈর্ঘ্য বার করলাম। এবার তাহলে আমরা আসি আয়তঘন থেকে MCQ প্রশ্ন কেমন আসে সেই দিকটাতে। তার আগে একটুখানি বলে দেওয়া দরকার যে ঠিক কোন কোন জায়গা থেকে পরিমিতিতে মোট কত নম্বর থাকে। দেখো এখানে পরিষ্কার করে লেখাই আছে, মোট পরিমিতিতে কোয়েশ্চেন নম্বর 14 থেকে তোমরা পাবে দুটো প্রশ্ন আসে, তিনটে প্রশ্ন, তার মধ্যে করতে হয় দুটো, 4 করে থাকে 8 নম্বরের প্রশ্ন। তাহলে এটা থেকে 8। কোয়েশ্চেন নম্বর 1, 2, 3 শর্ট কোয়েশ্চেন MCQ ট্রু ফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রত্যেকটা একটা করে থাকে 3 মার্কস। আর কোয়েশ্চেন নম্বর 4 থেকে, অর্থাৎ যেখানে থাকে 12টা কোয়েশ্চেন করতে হয় 10টা, সেখানে 2 করে থাকে 4, অর্থাৎ মোট 15 নম্বরের প্রশ্ন তোমরা পরিমিতি থেকেই পাবে। এর মধ্যে থেকে তোমরা আয়তঘন থেকে একটা পেতে পারো 4, এখান থেকে তিনটের মধ্যে অন্তত একটা প্রশ্ন তো তোমরা পাবেই আয়তঘন থেকে, এবং এখান থেকেও একটা প্রশ্ন হয়তো পেয়ে যেতে পারো। সুতরাং এখান থেকে 4, 5, 6, 7 থেকে 8 নম্বর শুধু কিন্তু আয়তঘন থেকেই ক্যারি করতে পারে। বা আরেকটা জিনিস বলে দেওয়া যায় যে আয়তঘন এবং তার সঙ্গে মিক্স করে গোলক বা শঙ্কুর যে কোনো মিক্স প্রশ্ন থাকতে পারে। সুতরাং আয়তঘন এর কনসেপ্টটা ভালো করে করলে তাহলে কিন্তু তোমরা ওই যে মিক্স প্রশ্ন সেগুলো কিন্তু উত্তর করাটা সম্ভব হয় বা সহজ হয়। আর একদম প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে যে আয়তঘনাকার যে প্রশ্ন, এই প্রশ্নের লং প্রশ্ন যা আসে সেগুলো কিন্তু সবগুলো এই শর্ট কোয়েশ্চেনের উপর খুব ভালো যারা ফান্ডা করতে পারে তাদের জন্য খুব সুবিধা হয়। সুতরাং অবশ্যই জোর দেওয়া উচিত শর্ট কোয়েশ্চেনে। এবার আমরা একটু শর্ট কোয়েশ্চেনের দিকে যাই। প্রথমেই একটা প্রশ্ন ভীষণভাবে আসে যে তল সংখ্যাগুলো বলে দেবে না। সেখানে হয়তো বলল যে কোনো একটা আয়তঘনের তল সংখ্যা হচ্ছে x, ধার সংখ্যা হচ্ছে y, শীর্ষবিন্দু সংখ্যা হচ্ছে z, ওর কর্ণ সংখ্যা হচ্ছে p। তাহলে এখন তোমরা মান বার করো x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস z স্কোয়ার মাইনাস 29p। এই একটা প্রশ্ন আসতে পারে এরকম। এক্ষেত্রে আমরা একদম পরিষ্কার বুঝতে পারছি, যদি আমরা x জানি, xটা কি, x হচ্ছে তল সংখ্যা আমরা জানি 6, অর্থাৎ x 6। আমরা ধার সংখ্যা হচ্ছে y জানি আমরা 12, শীর্ষবিন্দু z আমরা জানি 8, p হচ্ছে কর্ণ 4। এখানে খুব সহজেই অঙ্কটায় আমরা এগুলো বসিয়ে দিলে দেখতে পাবো এর আনসারটা আসছে 0। তাহলে আমরা এক্ষেত্রে এরকমভাবে আমরা এই অঙ্কটা করতে পারি, এবং এটা কিন্তু আগামী 2-3 বছর মাধ্যমিকের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা, কর্ণ সংখ্যা, এটা একটা পরিষ্কার আইডিয়া থাকলে
এখান থেকে অঙ্ক আসতে পারে। যেমন একটা স্রেফ একটা অঙ্ক এরকম যদি আসে যে একটা আয়তঘনাকার পাত্র যার এক মুখ খোলা, তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে মুখটার কথা বলছে এই মুখটা কিন্তু খোলা। এটা যদি উপরের দিকে থাকে তাহলে এই মুখটা খোলা। তাহলে যদি এই মুখটা খোলা হয় তাহলে এর তল সংখ্যা কী হবে? তল সংখ্যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে 5। অর্থাৎ এই অঙ্কটা দিয়েই বলবে যে একটি আয়তঘনাকার পাত্র যার এক মুখ খোলা, তার তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z, কর্ণ সংখ্যা p হলে এটা কি হবে? সঙ্গে সঙ্গে তাহলে এই 6-এর জায়গায় আমরা 5 স্কোয়ার এই কথাটা লিখে অঙ্কটা করে দিতে পারবো। ঠিক আছে? সুতরাং এই ধরনের অঙ্ক কিন্তু এরকমভাবে হয়ে যেতে পারে। আমার আরেকটা অঙ্কের কথা এখানে বলবো, সেটা হচ্ছে একটা আয়তকার ঘনকার ক্ষেত্রের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে s, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে s, আর d হচ্ছে তার কর্ণ। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে টেস্ট পেপারে বা কোশ্চেন পেপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন মক টেস্টেও তোমরা দেখেছো এই কোশ্চেনটা কিন্তু ভীষণভাবে আসছে। যদি তাই হয় তাহলে এস এবং ডি এর সম্পর্ক নির্ণয় করো। এস এবং ডি এর সম্পর্ক কী হবে বলো? ডি এর সম্পর্ক আমরা আগেই বলেছি যে আয়তাকার ঘনকার হচ্ছে এস হচ্ছে, বা এটা আমি এটা ঘনক সম্পর্কে যদি দিয়ে দিই তাহলে এস হচ্ছে 6a², কর্ণ হচ্ছে একটু আগেই আমরা দেখেছি a√3। তাহলে এখন আমাদের এস এবং ডির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রেও আমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারি। সেটা হচ্ছে d² = অর্থাৎ এটাকে উভয় দিক বর্গ করে দিলে হয় 3a²। এখানে আমরা 6a² করব, অর্থাৎ আমরা এটাকে 2 দিয়ে দুদিকে গুণ করে দিয়েছি, 2d² = 6a²। এখন আমরা পেয়ে গেছি 6a² অর্থাৎ s = 2d²। আমরা বলে দিতে পারি s = 2d²। এটা থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসতে পারে বিভিন্নভাবে, এমসিকিউ আসতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, ট্রু ফলস, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এটা থেকে খুব টেন্ডেন্সি আছে। এই ইদানিংকালে এই প্রশ্নটা বারে বারে কিন্তু আসতে দেখা গেছে। আমরা এবার একটু যাই একটু অনুপাতের ক্ষেত্রে। অনুপাতের ক্ষেত্রে আমরা গিয়ে দেখব যে দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হয়তো দেওয়া হলো a/b। এটা ঘনকের, দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে a/b। তাহলে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত? প্রশ্নটা কি? ঘনকের দৈর্ঘ্যের অনুপাত যদি হয় a/b, তাহলে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কি? এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? এটা সংখ্যা দিয়ে থাকে, 1:b জায়গায় a/b জায়গায় 1:4 থাকতে পারে, হোয়াট এভার। আমরা আপাতত a/b ধরেই করি। তাহলে এই কর্ণের দৈর্ঘ্যের অনুপাত তোমরা খুব সহজেই দেখতে পাবে। যেহেতু কর্ণের ফর্মুলা হচ্ছে a√3, অর্থাৎ এখানে কিছু চেঞ্জ হবে না, ওখানে আমরা অনুপাত কিন্তু a/b পাবো। ঠিক আছে? আবার এটা যদি আমরা 1 নম্বর প্রশ্ন বলি, তাহলে সেকেন্ড প্রশ্ন এখান থেকে আরও একটা হতে পারে। অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a/b হয়, তখন ক্ষেত্রফলের অনুপাত কত? তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত কত? এটাও কিন্তু বেশ সহজ অঙ্ক, কিন্তু অনেকেই আবার গুলিয়ে টুলিয়ে ফেলে দেয়। যাই হোক, করানোর কোনো বিষয় নেই। এটা হচ্ছে a²/b²। এখান থেকে 3 নম্বর আরও একটা প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে একই অঙ্ক, ঘনকের বাহুর দৈর্ঘ্য a/b হলে কি বলবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আয়তনের অনুপাত কত? আয়তনের অনুপাত হবে, প্রত্যেকে তোমরা জানো, a³ = b³। তাহলে এরকমভাবে একই প্রশ্ন থেকে
এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দুটো তিনটে এরকমভাবে কোশ্চেন আসতে পারে। এবার আমরা ঘনক থেকে আরও নেক্সট একটা প্রশ্নের দিকে আসছি, সেটা হচ্ছে বিভিন্ন সময় তোমরা দেখো যে একটা ঘনককে গলিয়ে ফেলা হয়। গলিয়ে ফেলা মানে আর কিছু নয়, তার আয়তন নিয়ে একটুখানি ব্যাপারটা দেখা। একটা প্রশ্ন এরকম আসতে পারে যে একটি এক্স সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনককে গলিয়ে ফেলা হলো। কি করা হলো? গলিয়ে ফেলা হলো। যেই না এই গলিয়ে ফেলার কথাটা তুমি দেখবে, সঙ্গে সঙ্গে তোমরা এর আয়তনটা আয়তনটা করে ফেলবে। আয়তন হবে এক্স কিউব, ঘন সেন্টিমিটার। এবার কোশ্চেনটার দিকে যাও। 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনককে গলিয়ে, প্রশ্নটা হচ্ছে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কটি ঘনক হবে? 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কটি ঘনক নির্মাণ করা যাবে? যাই হোক, নির্মাণ করা যাবে। খুব স্বাভাবিকভাবে যে বড় একটা ঘনক ছিল, এরকমভাবে ছবিও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটার আয়তন মানে টোটালটার বস্তু কতটা আছে আমরা দেখেছি, এক্স কিউব আছে। এবার সেখান থেকে অনেকগুলো ভেঙে তৈরি হচ্ছে, গলিয়ে ফেলে এরকম তৈরি হচ্ছে। গলিয়ে ফেলে তৈরি হতে গিয়ে আমরা দেখছি যে সেখানকার এক একটা কত বাহু হচ্ছে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে ছোটোগুলোর আয়তন কত? ছোটোগুলোর আয়তন হচ্ছে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তার মানে 1 ঘন সেন্টিমিটার। সুতরাং 1 ঘন সেন্টিমিটার কতগুলো তৈরি হবে? তুমি সিম্পল ভাগ করলে তাহলে মোট ঘনক সংখ্যা হয়ে গেল কত? এক্স কিউব। এটা তোমার সংখ্যা দিয়েও এই প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে? তাহলে এরকম ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, আর বেশিরভাগটাই আয়তন কিংবা ক্ষেত্রফল দিয়ে আসতে পারে। আমরা এবার যাব এই ধরনের প্রশ্ন আজকাল আসে, সেটা হচ্ছে একটা ঘনকের দৈর্ঘ্য যদি 50% হ্রাস পায়, তাহলে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% হ্রাস পাচ্ছে। হ্রাস পেলে কোশ্চেনটা কি? সমগ্র তল কত হ্রাস পাচ্ছে বা কত কমছে, এই আর কি কোশ্চেনটা, কত কমছে। তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজে এই অঙ্কগুলো করতে পারি। আগে ছিল বাহুর দৈর্ঘ্য ছিল 2, এখন হয়ে গেছে 1, 50% হয়ে গেছে। এক্ষেত্রে আমরা একদম সরাসরি অঙ্ক বলে দিতে পারবো যে এখানকার অনুপাত জিজ্ঞেস করছে, হ্রাস কমে সমগ্রতল হ্রাস কমে অনুপাত কত হচ্ছে, হ্রাস হয়ে সমগ্রতলের অনুপাত কত হচ্ছে, অনুপাত বার করতে বলছে। তাহলে তখন সমগ্রতলের অনুপাত হবে 4:1। ঠিক একইভাবে একটা প্রশ্ন এরকম আসতে পারে যে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% হ্রাস পেলে সেই হ্রাসপ্রাপ্ত যে ঘনক আগের সঙ্গে তার আয়তনের অনুপাত কত? তাহলে হ্রাস পেয়ে যাওয়ার পর যে আয়তন হবে তার আগের আয়তনের সঙ্গে তার অনুপাত হবে, অর্থাৎ পুরনোর সঙ্গে অনুপাত হবে 8:1। সুতরাং দেখো একটা অঙ্ক, এই যে 50%, এই 50% থেকে আমরা ফার্স্ট এসেছি দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1, অর্থাৎ আগের যদি 2 হয় এখন 1। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আগে ছিল 4, এখন হচ্ছে 1। তেমনি আয়তন আগে ছিল 8, এখন হচ্ছে 1। তাহলে এরকমভাবে আমরা সঙ্গে সঙ্গে এর উত্তরগুলো বার করে দিতে পারি। আচ্ছা, এবার তাহলে এর একটা উল্টো অঙ্ক করে দেখা যাক
যে অঙ্কটা কীরকমভাবে যেমন বৃদ্ধি পেতে পারে। তাহলে একইভাবে যদি 50% বৃদ্ধির প্রশ্ন আসে, 50% বৃদ্ধি পাচ্ছে, 50% বৃদ্ধি যখনই পাচ্ছে আমরা সেখানে আমরা এবার প্রশ্নটা এরকম হতে ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত পেল, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত পেল। 50% বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 1, এখন 50% বৃদ্ধি পেয়েছে, মানে 1 + ½ মানে হয়ে গেছে 3/2। তাহলে আগে ছিল 1, এখন হয়েছে 3/2, এর অনুপাত হয়েছে 2:3। এইটা যেই বেরিয়ে গেল তোমার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। এবার এখান থেকে তোমার যে অঙ্কই দেবে না কেন, তাহলে 50% যখন বৃদ্ধি পেয়েছে বাহুর দৈর্ঘ্য, তার মানে তাদের বাহুর দৈর্ঘ্যের রেশিও হয়েছে, অনুপাত হয়েছে 2:3। সেখান থেকে তোমার যেই অঙ্ক দিক, যদি দেয় যে সমগ্র তলের অনুপাতের তলের ক্ষেত্রফলের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, খুব সহজেই এখান থেকে বলতে পারো কি 2² = 3², দ্যাট ইজ 4:9। আবার আয়তনের অনুপাত যদি চায়, তাহলে সেক্ষেত্রেও তোমরা খুব সহজেই বুঝতে পারছো 2³ = 3³ অর্থাৎ 8:27। এরকম ধরনের তোমরা কিন্তু খুব সহজে উত্তরগুলো করে দিতে পারো। আমি আর একটা ছোট প্রশ্ন দিয়ে এই ছোট প্রশ্নের যাব, তারপর আমরা একটু দীর্ঘ যে প্রশ্ন আসে সেখান থেকে যাব। একটা প্রশ্ন এরকমভাবে দেখা যায় যে ধরো কয়েকটা ঘনক পরপর তোমরা মিশিয়ে দেবে, সেটা বলবে যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট মনে করো তিনটি ঘনক পরপর রাখা হলো, মানে একদম এন্ড টু এন্ড জুড়ে দেওয়া হলো, ঠিক আছে, প্রান্ত বরাবর যোগ করা হলো সেরকম। তাহলে যে কি তৈরি হবে আমরা দেখি ছবির একটা কি ছবি তৈরি হচ্ছে। তিনটি ঘনক, এই একটা ঘনক এখানে রাখা হলো, আরেকটা রাখা হলো, আরেকটা রাখা হলো। আমরা রাখি এই ঘনকগুলো পাশাপাশি। তিনটি ঘনক আমি শুধু একটা দিক দেখিয়েছি, তাহলে আমরা বুঝতে পারবো যে এর একটা মাত্র পরিবর্তন এসেছে। কি পরিবর্তন সেটা? এই যে তিনটে যেখানে আমি বসিয়েছি, একটা বসিয়েছি, অর্থাৎ তার দৈর্ঘ্যের পরিবর্তন এসেছে, আর কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ প্রত্যেকটা যদি 10 হয়, তাই বলেছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে এর দৈর্ঘ্য হয়েছে, বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে 30, তাহলে বুঝতেই পারছি এল হয়ে গেছে 30, বিতে কোনো চেঞ্জ হয়নি, হাইট কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, তার আগে এটা একটা আয়তঘনতে পরিণত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এল, বি, এইচ আমরা তিনটে পেয়ে গেলাম। খুব সহজে তার আয়তন আমরা বার করতে পারি 30 × 10 × 10, তার মানে 3000 ঘন সেন্টিমিটার। এই নূতন যে আয়তঘন পাওয়া গেল তার আয়তন। তাহলে এক্ষেত্রে অনেক রকম অঙ্ক আসতে পারে। এক্ষেত্রে এরকম হতে পারে যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক প্রান্ত বরাবর পরপর যোগ করা হলো, তাহলে তাদের আয়তনের পরিবর্তন কি হবে। দেখো আয়তনের পরিবর্তন কি হবে, নূতন আয়তঘন যে হয়েছে তার ঘনফল হচ্ছে 3000। আগে যে ঘনক ছিল তার ঘনফল ছিল 10³ বা 1000 ঘন সেন্টিমিটার। তাহলে পরিবর্তন যদি বলে পরিবর্তন, তাহলে আয়তনের পরিবর্তন হয়েছে এই 3000 - 1000 মানে 2000 ঘন সেন্টিমিটার তাদের আয়তনের পরিবর্তন হয়েছে। এইবার যদি বলে যে এদের পরিবর্তনের শতকরা হার কত, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো 2000/1000 × 100। হ্যাঁ, সেটা আমরা কিন্তু এখান থেকে ওই অঙ্কটাও এভাবে বলতে পারবো। সুতরাং আমরা শর্ট কোয়েশ্চেন এভাবেই আমরা কিন্তু খুব সহজে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমরা উত্তর দিতে পারবো। এবার আসা যাক আয়তঘনের বড় প্রশ্নে। আয়তঘনের বড় প্রশ্ন থেকে কিন্তু বারবারই বলছি একটা প্রশ্ন 4 নম্বরের এসে যেতেই পারে।
আমরা সেই প্রশ্নের জন্য একটা দুটো অনুশীলনে যাব। একটা প্রশ্ন ভীষণভাবে আসে, তিনটে নিরেট ঘনক যাদের দৈর্ঘ্য নিরেট ঘনক যাদের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, একটা এটা, একটা এইটা, একটা এটা, এরকম তিনটে ঘনক গলিয়ে ফেলা হলো, তিনটে সাইজের, ঠিক আছে, এরকমভাবে গলিয়ে ফেলা হলো। গলিয়ে এদেরকে একটা বড়, এই তিনটে মিশিয়ে একটা বড় ঘনক তৈরি করবে। তাদের ধারের দৈর্ঘ্য কত, তাদের একটি ধারের দৈর্ঘ্য কত, অঙ্কটাই। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি আমাদের প্রথমে এটার আয়তন তিনটে বার করতে হবে। খুব স্বাভাবিকভাবেই এদের আয়তন আমরা যদি বলি তাহলে একটা হবে 3 কিউব, আরেকটা এটা হবে 4 কিউব, চারটে ঘনক যেহেতু, এটা হবে 5 কিউব। তাহলে এই তিনটে যোগ করলে আমরা এদের তিনজনের আয়তনটা পাবো। দেখা যাক তিনজনের আয়তন কত। এটা হচ্ছে 27, এটা হচ্ছে 64, এটা হচ্ছে 125। তিনটে যোগ করলে হবে 216। এই 216 নম্বরটাই খুব সুন্দর একটা নম্বর, যেটা আমাদের একটা সুন্দর অঙ্ক মানে উপহার দেয়, সেটা হচ্ছে 6 কিউব। তাহলে আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি যে নূতন যে গোলক, যে ঘনক তৈরি হলো, সেই ঘনকটার আয়তন হচ্ছে 6 কিউব, অর্থাৎ নূতন ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা তার উত্তরটা দিয়ে দিতে পারি, তার উত্তর হচ্ছে 6 সেন্টিমিটার। এরকমভাবে খুব সুন্দর আমরা উত্তর বার করে আনতে পারি। খুব ঘাবড়ানোর একেবারে বিষয় নেই, আমরা এরকমভাবে উত্তর পেয়ে যাব। আমরা পরবর্তী অঙ্কটার দিকে দেখছি, এটাই শেষ অঙ্ক আজকের জন্য। সেটা হচ্ছে যে একটা সমকোণী চৌপলের অঙ্ক দেওয়া যাক, যেটার মধ্যে একটা সুন্দর বীজগণিতের সেন্সের একটা সেন্সও আছে। আমরা সেইটাও একটু দেখে নেব, যে যেহেতু এটাকে বলা হয় কোরিলেশন, আন্তঃসম্পর্ক, অর্থাৎ বীজগণিতও যদি আমাদের সামনে পরিষ্কার না থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা পারা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়। অঙ্কটা কি, একটি সমকোণী চৌপল বা আয়তঘনকার, এই নামটাও তোমাদেরকে একটু জেনে রাখা দরকার। সমকোণী চৌপল, সমকোণী চৌপল, আমরা যেমন আয়তঘনের ইংরেজি বলেছি কিউবয়েড, আর একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালোপেড হতে পারে। তো একটি সমকোণী চৌপল অর্থাৎ একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি বলে দিয়েছে। অর্থাৎ আমরা যদি বলি দৈর্ঘ্য এ বি সি, সেটা বলে দিয়েছে 24 সেন্টিমিটার। আর বলে দিয়েছে এদের সমগ্রতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 264 বর্গ সেন্টিমিটার। এই দুটো বলে দিয়েছে। এটা ফর্মুলা আমরা জানি, 2 ইন্টু, যদি দৈর্ঘ্য এ হয় 2 ইন্টু এ বি, এটা বিসি প্লাস সি। এই দুটো তথ্য আমাদের দিয়েছে। এখান থেকে আমাদের উত্তর বার করতে হবে কি, এই সমকোণী চৌপল যার এই তথ্য দিয়েছে তার কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। এই কর্ণটা কত সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। দেখা যাক এক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করব। অঙ্কটার জন্যে আমাদের কিন্তু বলছিলাম না যে বীজগণিতের একটু আশ্রয় নিতে হবে। সবেই আমাদের বীজগণিত পাটিগণিত লাগছে, কিন্তু এইটা খুব স্পেসিফিক্যালি লাগে তিনটি সংখ্যার বর্গের যোগফল। সেটা ফর্মুলাটা কি, এ প্লাস বি, এখানে লিখে নেবে যে আমরা জানি সরাসরি এটা লিখে নিতে পারো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। অনেকে কিন্তু এই ফর্মুলাটাকে একটু অবহেলা করে, অনেক ভালো ভালো ছেলেরা অবহেলা করে, পরীক্ষা হলে কি এটা মনে করে বার করতে হয়, তাতে বেশ কিছুটা সময় খেয়ে যায়। সুতরাং বীজগণিতের বিভিন্ন ফর্মুলাগুলো কিন্তু ভালো করে দেখবে যে এই ধরনের অঙ্কে কাজে লাগলে লেগেও যেতে পারে। এখানে বীজগণিতের এই ফর্মুলা কাজে লাগালে এই অঙ্কটা অত্যন্ত দ্রুত হয়ে যায়। দেখো, তাহলে এখানে আমরা এই ফর্মুলা দেখতে পাচ্ছি। এই ফর্মুলাটা কেন গেলাম দেখো, এ প্লাস বি প্লাস সি 24 আমরা জানি, অর্থাৎ এখানে আমরা 24 স্কোয়ার বসিয়ে দিতে পারবো। 24 স্কোয়ার, এইটা আমরা জানি না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জানি না, লিখলাম যা জানি না তো জানি না। আর 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি একেবারেই পুরোটা জানি, 264 প্লাস 264। এই তাহলে আমরা এক্ষেত্রে আমরা এবার বসিয়ে দেবো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের ওখান থেকে বার করতে পারবো। আচ্ছা, আমি একটুখানি পরিবর্তন করছি, একটু এটা 25 বলছি, তাহলে একটু সুবিধা হবে, এই আর কি, অন্য কিছু না, এটা 25।
তাহলে এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার বার করে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াস টু, এটা ওদিকে নিয়ে যাও, 625 মাইনাস 264, এটা হবে 361, যেটা হচ্ছে 361। আর আমরা জানি কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হুইচ ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 361। এটা খুব সহজেই তোমরা জানো, এটা 19-এর বর্গমূল। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 19 সেন্টিমিটার। দেখেছো? তাহলে আমাদের অঙ্কে দেওয়া ছিল একটি সমকোণী চৌপলের তিনটি বাহু প্রস্থ, তিনটি বাহুর সমষ্টি ছিল 25 সেন্টিমিটার, তাদের সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 264। সেখান থেকে কর্ণের ফর্মুলা বার করো। তুমি কর্ণের ফর্মুলা তুমি জানো, স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কিন্তু এই ফর্মুলাটা তোমাকে জানতেই হবে, এবং জানলে এই অঙ্কটা অত্যন্ত সহজে তোমরা পরীক্ষার খাতায় করে দিয়ে আসতে পারবে, এবং এতে কিন্তু 4 নম্বরও থাকে। তো সুতরাং আশা করছি তোমরা পরিমিতির আয়তঘনের তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এছাড়াও যদি তোমাদের যে কোনো প্রশ্ন থাকে, যে কোনো ডাউটস থাকে, সেগুলো তোমরা আমাদেরকে লিখে জানাতে পারো, তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলতে পারো, আমরা তোমাদের এর উত্তরগুলো জানিয়ে দেবো। অনেককে অনেক অনেক ধন্যবাদ।